দেখতে পাচ্ছেন বিস্ফোরক মন্তব্য করায় তারেক রহমানের উপর আক্রমণ হয়েছে, তার গাড়ি ভাঙচুর করছে আওয়ামী লীগ। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হলো ছাত্র শিবিরকে। এই সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সাম্প্রতিক সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যাযজ্ঞ এবং একাত্তরে গণহত্যা, যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে সংগঠনটির বিরুদ্ধে। কে পদত্যাগ করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অবশেষে সরকারের দায়িত্বরত পদ থেকে ছেড়ে গেলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ঘন্টা দুয়েক আগে আমার কাছে কয়েকটা গোয়েন্দা রিপোর্ট আমার কাছে এসছে এবং একদম গোপনীয় কিছু রিপোর্ট আমার কাছে এসে পৌঁছেছে। বিমান বাহিনীর 2জন স্কোয়াড্রন লিডার সহ 10 জন অফিসারকে ইতিমধ্যে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর হেফাজতে আনা হচ্ছে তেহরিকে তালিবান নামে একটা বা এই গোষ্ঠীর সাথে তাদের সংশ্লিষ্টতা আছে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার উপরে গুপ্ত হামলা হতে পারে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার উপরে এই গুপ্ত হামলাটা কারা করতে পারে আর আমি কেন আশঙ্কা করতেছি, এই ভিডিওতে এর বিস্তারিত বলবো। নেত্রকোনায় জামাতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর অভিযোগ বিএনপির বিরুদ্ধে। এমপি মাসুম মোস্তফার উপর হামলা, গাড়ি ভাঙচুর এবং অবরুদ্ধ। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। দর্শক, আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম। ঘন্টা দুয়েক আগে আমার কাছে কয়েকটা গোয়েন্দা রিপোর্ট আমার কাছে এসছে এবং একদম গোপনীয় কিছু রিপোর্ট আমার কাছে এসে পৌঁছেছে। বাট যেই কথাটা গোয়েন্দা রিপোর্টের দরকার নাই, মোটামুটি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে যে বিমান বাহিনীর 2জন স্কোয়াড্রন লিডার সহ 10 জন অফিসারকে ইতিমধ্যে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর হেফাজতে আনা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তেহরিকে তালিবান নামে একটা, বা এটাকে টিটিপি বলে বা টিটিটি বলে, হোয়াটএভার। সোজা কথা হচ্ছে যে এই গোষ্ঠীর সাথে তাদের সংশ্লিষ্টতা আছে এমন একটা অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের ফেসবুক এবং অত্যন্ত যা যা স্পর্শকাতর জায়গাগুলো আছে, যোগাযোগের মাধ্যমে ইমেল, এগুলো চেক করা হচ্ছে। তো এই ঘটনাটাকে যদি আমরা একটা সাইডে রাখি যে বিমান বাহিনীর 10 জন গ্রেফতার, আরেকটা তথ্য আপনাকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আরো 11 জন অলিখিতভাবে ছুটি না নিয়ে তারা মিসিং। সুতরাং সেনাবাহিনীর আইন অনুযায়ী তাদেরকে পলাতক ধরা হচ্ছে এবং তারা নেই, এই ধরনের সার্কুলার মোটামুটি আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সারফেসের খবর। কিন্তু ইন্টারনাল কিছু খবর আছে যেটা আমি আপনাদেরকে দিয়ে বলি। সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের যে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা হবে, যেমন সংসদ ভবন, পুলিশ একাডেমি বা বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে হামলা হবে বলে এক ধরনের গোয়েন্দারা তথ্য পেয়েছেন। এবং এটাকে কেন্দ্র করে আমার কাছে যে গোপনীয় যেই রিপোর্টটা আছে, সেখানে আমি দেখতে পেয়েছি যে ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদের সাথে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগ বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে, জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনীর সদস্য অথবা স্থাপনাসমূহ, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর প্রভৃতিতে বোমা বিস্ফোরণ, এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে মর্মেও জানা যায়। আমার কোনো ধারণাই নাই যে ঠিক কি প্রতিষ্ঠা করবার জন্য বা কোনটা প্রতিষ্ঠা করবার জন্য এই হামলা করবে। এবং আমি কোয়াইট শিওর যে বাংলাদেশের 95% মানুষ বা তারও বেশি মানুষ হয়তো বা, মানে আমি পার্সেন্টেজটা না জানলেও, একটা মুসলিম প্রধান দেশ, সেখানে আমার মনে হয় না যে যারা বাংলাদেশে যারা সাধারণ মুসলিম আছে তাদের মাথার কাছে ধারে আসে যে একটা কোপ মেরে ইসলামকে কায়েম করা যায়। সো এটা কেন করা হচ্ছে, কি করা হচ্ছে, সেটা গোয়েন্দারা খুঁজে বের করবে, বিশ্লেষণ আসতে পারে। কিন্তু আমরা কিন্তু একটা দীর্ঘ সময় বলে এসেছি সেনাবাহিনীতে একটা উগ্র ইসলামিস্টদেরই নানান ধরনের সেক্ট আমরা দেখতে পাই, একটা উগ্রতা, এবং যাদেরকে আমরা নানানভাবে আসলে বিশ্লেষণও করতে পারি যে তারা সিআইএ এর টাকা খেয়েছে, আমরা বলতে পারি তারা ইসরায়েলের সাথে তাদের সংযোগ আছে। কারণ আমাদের সাধারণ দৃষ্টিতে আমরা কখনোই মনে করি না যে বাংলাদেশের একজন ধর্মীয় প্রাণ ব্যক্তি আরেকজন ধর্মীয় প্রাণ মানুষকে খুন করে ফেলতে পারে। এটা কিন্তু আমাদের বেসিক সেন্সে কখনো আসেই না। ফলে এটা কাদের মদতে হচ্ছে, কিভাবে হচ্ছে, হঠাৎ করে এরা কোথেকে এলো, কেন তারা মিসিং, পাকিস্তানি লিঙ্ক এখানে কেমন, পাকিস্তান এখানে কি করতে চায়, এটাকে একটা প্রক্সি ওয়ার কিনা, ভারতে কোনো অ্যাটাক করতে চায় কিনা, অন্য কোনো দেশে করতে চায় কিনা, এগুলো পরবর্তী বিশ্লেষণের দাবি রাখে। আমি যে কারণে ভিডিওটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আমরা বলে এসেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে হিজবুত তাহরির এই উগ্রপন্থীর একটা বড় ধরনের বিকাশ হয়েছে। আপনারা জানেন 5ই আগস্টের পরে বাংলাদেশের অন্যতম এই সেনাবাহিনীর ভেতরের অন্যতম সন্ত্রাসী জিয়াউল হক, যে ব্লগারদেরকে খুন করবার অন্যতম মাস্টার মাইন্ড, সে প্রকাশ্যে এসে জুলকারনাইন সায়ের নামে একজন অ্যাক্টিভিস্ট আছে, যাকে সে সাক্ষাৎকার দিয়ে এটাও বলেছে যে 2012 সালে তার দলবল মিলে, সেনাবাহিনীর কিছু লোকজন মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চেয়েছিল 2012 সালে। আপনাদের মনে নিশ্চয়ই আছে সেই সময় আইএসপিআর থেকে একটা সংবাদ সম্মেলনে ডাক দেওয়া হয়েছিল এবং জিয়াউল হক দীর্ঘদিন মিসিং ছিল। এবং আমরা এইটাও জানি জসিমউদ্দিন রহমানি, যেটা আল্লাহ করিম যে মসজিদটা আছে আদাবরে বা আপনার ওই সাইটটাতে বছিলাতে, সেই লোকটাও তখন গ্রেফতার হয়। আমরা জানি ব্লগারদেরকে হত্যাকাণ্ডে সেই জসিমউদ্দিন রহমানকে গ্রেফতার করা হয়। জিয়াউল হককে খোঁজার জন্য অনেকটা মানে পুরো শহর চষে ফেলা হয়, তাকে ধরা যায়নি। কিন্তু 5ই আগস্টের পরে এই লোকটি অত্যন্ত গর্বভরে সে ফেসবুকে আসে, তার পক্ষে মানববন্ধন করবার জন্য অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদেরকে দেখেছি, এমনকি দেশের অনেক বড় বড় সুশীলদেরকে সেখানে দেখা গেছে। এবং শহীদুল আলম
ব্রিগেড যে শহীদুল আলম তাকে আমরা দেখেছি, তার ওয়াইফকে আমরা দেখেছি। অর্থাৎ এখনো আমার কাছে যে গোয়েন্দা তথ্য আছে সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে বিমান বাহিনীতে যেই 2জন স্কোয়াড্রন লিডার এবং আরো বাকি সদস্যকে ধরা হয়েছে, সেনাবাহিনীর সদস্যদেরকে ধরা হয়েছে, এইটার পেছনে জিয়াউল হকের একটা বড় ধরনের প্রচ্ছন্ন হাত আছে। এইখানে আমাদের কাছে আরো দুটো নাম এসেছে। একটা নাম হচ্ছে মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদ, যার ফেসবুকের আইডিটাও এই রিপোর্টে আছে, সেনাবাহিনীর সদস্য। এবং আরেকজনের নাম আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ রাকিব হাসান, যার একটি ছদ্মনাম আছে উবাইদা আল উসামা, বয়স 20 বছর মাত্র, এবং আরেকজন 2003 সালে জন্মগ্রহণ করেছে, 23 বছর মাত্র। ফলে এই জিনিসটা একটা ভয়ানক রকমের অশনি সংকেত যে পাকিস্তানি একটি উগ্র সংস্থা, এদেরকে আমি আসলে ইসলামিক সংস্থা বলতেও আমার একটু বিব্রত বোধ করি। আর আসলে কোনো ইসলামিক সংস্থা, এরা আসলে পিওরলি সন্ত্রাসী গোষ্ঠী যাদের অন্য এজেন্ডা আছে। তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। আপনারা জানেন যে আমি মাত্র পরশুদিন আপনাদেরকে একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি পরিষ্কার বলেছি যে বাংলাদেশে অ্যাটলিস্ট 5 থেকে 6টি জায়গাতে লস্করি তৈবার ঘাঁটি আছে এবং তারা সেখানে করেছে। আপনারা নিশ্চয়ই আমার ফেসবুক গেলেই সেটা দেখতে পাবেন। দেখেন, 2 দিনও যায়নি ইতিমধ্যেই এই সংবাদটা প্রচারিত হয়েছে। আমি কিন্তু ওই রিপোর্টটা করেছি, ওই ভিডিওটা করেছি একদম সুনির্দিষ্ট একটা গোয়েন্দা সংস্থার কাছ থেকে রিপোর্টের মাধ্যমে, এবং অতি শক্তিশালী একটা গোয়েন্দা সংস্থা। এবং আজকেও আমি যে তথ্যটা আপনাদেরকে দিচ্ছি বা তথ্যগুলো দিলাম সেটিও একটি গোয়েন্দা সংস্থা থেকে আমার কাছে অন্ততপক্ষে তারা যা পাঠিয়েছেন সেটাই আমি সাধারণ মানুষের কাছে কনভে করেছি। সুখবর জনগণ, আপনাদের জন্য আবারও সুখবর। চারপাশে তো আপনারা আন্ধার দেখতেছেনই, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য নাকি ট্রেন সেবাও বন্ধ হতে যাচ্ছে। ও বাবা রে বাবা, এত সুখবর নিয়ে আপনারা কেমনে বাঁচবেন বলেন তো? হারে আল্লাহ রে আল্লাহ, আমরা আসলে ফ্যাসিস্ট স্বৈরাচাররা বললাম না, আপনাদের সুখে আমরা সুখী, আপনাদের দুঃখে আমরা দুঃখী। তো এই যে 20 মাস ধরে আপনারা যে এত সুখের সাগরে ভাসতেছেন, আমাদের অন্তর তো সুখে সুখান্বিত হয়ে যাচ্ছে। তো চলেন তথ্যটা জেনে নেই যে আপনাদের জন্য কি আসতে যাচ্ছে। আপনারা এখন প্রোফাইল লাল করেন নাই? প্রোফাইল লাল করে ফেলেন, আজীবনের জন্য লাল করে ফেলেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ভাগ্যের প্রোফাইল লাল, ঠিক আছে? এই যে শূন্য দেখেন কি কয় তারা। ধীরে ধীরে বন্ধের উপক্রম হচ্ছে দেশের সবচেয়ে বড় গণপরিবহন ট্রেন। প্রতিদিনের 1 লাখ লিটার তেলের যোগান দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে। নিয়মিত সরবরাহ ঘাটতিতে টান পড়েছে মজুদে। এরই মধ্যে তলানিতে চলে গেছে সংগ্রহ। তবে কি এমন জ্বালানি সংকট থাকলে অদূর ভবিষ্যতে মিলবে না ট্রেনের দেখা? সংকট শুরুর পর থেকে 10% করে রেল খাতে কমছে তেল সরবরাহ। 2 সপ্তাহে 20% বেশি কমায় তা আরো নেমে গেছে। এমন পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধের কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে সবার আগে গতি থেমে যেতে পারে কম গুরুত্বপূর্ণ ছোট ট্রেনের। এই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন রেলের মহাপরিচালক আফজাল হোসেন। ইরানের চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে তেল ও গ্যাসের সংকটে পড়েছে পুরো বিশ্ব। বাংলাদেশে এখন একই অবস্থা। সবখানে সরকারের কর্তাদের মুখে উচ্চারিত হচ্ছে দেশের সংকট নেই জ্বালানির, কিন্তু বাস্তবে কমছে না পাম্পে পাম্পে গ্রাহকদের দীর্ঘ সারি। তেলের দাম বাড়লেও তেমন উন্নতি ঘটেনি সরবরাহে। জ্বালানি সংকটের কারণে এবার টান পড়েছে ট্রেনের চাকায়। এভাবে চলতে থাকলে একে একে বন্ধ হতে পারে রেল সেবা। রেলের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, তেলের সরবরাহ যদি এমনই থাকে তাহলে সর্বোচ্চ 15 দিন চলবে ট্রেন। এরপর থেকে একে একে বন্ধ হবে সব ট্রেন। এদিকে বিপিসির কাছে তেলের বিল বাবদ নিয়মিত গড়ে 100 কোটি টাকা বকেয়া থাকে রেলের। হঠাৎ করে সেই বকেয়া 300 কোটিতে ঠেকেছে। এই পাওনা চলতি অর্থবছরে শোধ করতে পারবে না রেল। অপেক্ষা করতে হবে আগামী অর্থবছরে বাড়তি বরাদ্দের। নাওয়ার সালসাবিল। কত বড় অভিশাপ নেমেছে একবার চিন্তা করেন, তাই না? পরিবহনের মধ্যে বাস, ট্রেন, প্লেন সব বাতিল আপনাদের জন্য। আপনাদের ভরসা কি দাঁড়াচ্ছে গিয়ে? নৌকা। আপনারা কি দিয়ে যাওয়া আসা করবেন? নৌকা। জোরসে বললো নৌকা। ভাগ্যের নির্মম পরিহাস। হ্যাঁ, ভাগ্যটা কারা যেন ঠিক করে? কে ঠিক করে ভাগ্য? একমাত্র সৃষ্টিকর্তা। তার উপর মাতবরি যেহেতু করছেন, এর মানে সুফল তো ভোগ করতেই হবে, তাই না? জোরসে বলো নৌকা। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, শর্ত জুড়ে দিয়েছেন অবশ্য। সেই শর্তের কথাটা আমি আসছি। এইটায় যাওয়ার আগে ছাত্র শিবির
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তার একটা শক্তি প্রদর্শন করেছে এবং ছাত্র শিবিরের এই শক্তি প্রদর্শন দেখে রীতিমতো ছাত্র দল এবং বিএনপির ভিতরে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই মিছিলটা দেখার পরে, এই শক্তি প্রদর্শন দেখার পরে, বলেছেন ডাকসু এবং এবি জুবায়েররা এদেরকে যদি ছাত্রদল বা বিএনপি খেপিয়ে নেয় তাহলে এই সরকার 6 মাসও টিকতে পারবে না। তার এই কথার একটা গুরুত্ব আছে। আমি ছাত্র শিবিরের মিছিলটা কত বড় হয়েছে এবং কিভাবে তারা ছাত্র দলের সারা দেশে পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবির, মিছিলটা আগে দেখুন একটু। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার একটি মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। কারণ কিনা আপনি যে নিউজটা দেখে কি জানলেন, কি শিখলেন, এই কমেন্ট করলে কি হবে, দর্শকবাসী জানবে এবং যারা কানে শোনে না তাদের জন্য উপকার হবে। আর আপনি কোন দল করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আওয়ামী লীগ হয়ে থাকলে অবশ্যই জয় বাংলা লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নিউজে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।